ঢাকাতে দূতদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে যেতে দেখেছি এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে, তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো করছেনই, তারা কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা। আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই, কিন্তু তারা যেটি ফিল করছেন, দ্য ফিয়ার অফ মিসিং আউট, যে আমি কি কোনো কিছু খেয়াল করলাম না, কোনো পরিবর্তন ঘটে গেল, নতুন স্টেক হোল্ডার বাজারে চলে এসছে, আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন, ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে, আমার সেরকম মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে। মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল। একইভাবে তারা ধরেন 17 বছর পরে নির্বাচন হচ্ছে, বা 3টে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কাজে নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন, তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে, এটি বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা বাজারে এসেছেন, আপনি যদি যে পয়েন্টটা আসলে আশাদ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতে নিশ্চয়ই করবেন, তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি, বাকি যুক্তরাষ্ট্রের লাভটা কি? আফগানিস্তানের ক্ষেত্রে না এলে খনিজ সম্পদ বা অন্যান্য অর্থনৈতিক, মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক, আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি, বাংলাদেশে কি জামায়াতে ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না, তো জীবনে বলে নাই। বিএনপি কি বলছে? না, আওয়ামী লীগ বলতো, তো ওদের তো যেই থাকুক, মানে ওদের তো অসুবিধা নাই, এবং ওরা কেয়ার ক্যান করবে। মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু। আচ্ছা, আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক, আমার ধারণা অতীতেও যায়নি, আগামীতেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো অবস্থানে যাবে, সেটি কিন্তু তাদের হেডেক না। তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে, অর্থনৈতিক লেনদেন নিয়ে, বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায়। আপনি খালেদ খেয়াল করবেন যে সয়াবিন তেল অথবা সয়াবিন এবং আমাদের যে ভুট্টা, সেটি আমদানি করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে 5 জন বা 6 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে দিচ্ছে। অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেনারের ব্যবসাটা দেখেন, কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নাজুক সম্পর্ক আছে, সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো, সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন, তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা ভালো হতে পারে। এই যে ব্যাপারগুলো তারা সরাসরি অ্যাড্রেস করছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, চায়না কিন্তু অতীতে কখনো আমাদের অবকাঠামোর বাইরে উন্নয়নের অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোনো কথা বলতো না। ইদানিং কিন্তু তারা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কথা বলে, তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে, এবং আপনি খেয়াল করবেন যে তিস্তা ব্যারেজের মতো বা তিস্তা প্রকল্প নিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি কথা বলছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়ছে। আমি বলবো না তাতে করে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ঘুম হচ্ছে না। আসলে এইটা যদি ওই সাইড থেকে একটু বলেন, আমরা যদি ধইরা নেই যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যেটা বুঝি, প্রথমে আমি যেটা বুঝি যে ওরা দুই পক্ষের সাথেই কথা বলে, জামাতের এখানে যদি পক্ষ জামাত বিএনপি দুইটাই হয়, দুইটার সঙ্গে সমানে কথা বলতেছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু সেভাবে সরব হতে দেখছি না, কিন্তু আমরা মার্কিন আধিপত্যবাদের যদি থাকে সেইটার এগেনস্টে রাজনীতিবিদরা কিন্তু কিছু বলেন না। মানে আসলে ঠিকই বলছেন, আমরা কয়েকজন বিশ্লেষক, কয়েকজন টকশোর লোকজন এগুলি নিয়ে কথাবার্তা বলি, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এরকম খারাপ করতে চান না, বা তারা ভালোই চান। যতবার আন্ডার সেক্রেটারি লেভেলের লোক বা ডেপুটি আন্ডার সেক্রেটারি লেভেলের লোক আসুক, তারা খুবই মানে উদ্বেলিত হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন, এবং তাদের সাথে কথা কি হয়েছে সেটা আবার গোপনও রাখেন। এইটা কিরকম, মানে মানে রাজনৈতিকভাবে সেটা কিরকম? দেখুন, দেশে যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপরে না দাঁড়ায়, ক্ষমতার পালাবদল যখন নিয়মতান্ত্রিক পথে না হয়, তখন কিন্তু এই প্রবণতাগুলো রাজনীতিতে থাকে যে বহির্শক্তি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কিংবা ভারত পাল্টা বলে থাকে আইএসআই বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। এটি আমাদের দেউলিয়াত্ব প্রমাণ করে। বাংলাদেশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দূত না, অন্য অনেক ইউরোপিয়ান দূতকে নিয়ে যে বাড়াবাড়িটা হয়, সেটি কিন্তু আসলে খুব নিন্দা করার মতো, এবং সেটি প্রমাণ করে দেয় আপনার রাজনৈতিক ভিত্তি দুর্বল। আপনি জনগণের যে ম্যান্ডেট তার উপরে নির্ভর না করে বাইরের শক্তির উপরে নির্ভর করে কথা বলার চেষ্টা করছেন। সেটি যদি জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়,
তখনও কেউ কেউ বিশ্বাস করতে চান না যে এটি হয়তো জনগণ করেছে, মনে করা হয় যে এটি একটি ব্লু প্রিন্টের মাধ্যমে হয়েছে। কাজেই আমার মনে হয় যে দেখুন, আমরা ভারতের ব্যাপারেও একই কথা বলছি, আজকে মাঠে কিন্তু ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী কথাবার্তা আছে, কিন্তু বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু আমরা সেভাবে কথা বলতে দেখি না। তাদের এখনো একটা ধারণা অতীতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের একটা সমর্থন আপনার লাগবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় স্থায়ী হতে। এবং এটা দুই তরফে, জামায়াতে ইসলামী বা বিএনপি দুইটাকে যদি আমরা বড় জোর ধরি, আওয়ামী লীগ তো বটেই,